গুড। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমার কোনো প্রশ্ন যাচ্ছে কিনা, কথা ঠিক আছে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমার কোনো প্রশ্ন যাচ্ছে কিনা, কথা ঠিক আছে কিনা? ওকে, তো সবকিছু ঠিক থাকলে আমাকে একটুখানি জানাও, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিতে পারি হোপফুলি। আচ্ছা, গত ক্লাসে আমরা রেইনকোট গল্প কতটুকু পর্যন্ত পড়েছিলাম? আমাকে একটুখানি জানাও। একটুখানি জানাবা যে গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম। সবাই একটু জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও ঝটপট, ঠিক আছে? ওকে, অল ওকে। ওকে, একটু জানাইও যে সবকিছু ঠিকঠাক কিনা, এবং সবাই একটু জয়েন করুক। জয়েন করলে আমি ক্লাসটা তাহলে আরম্ভ করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু জয়েন করে ফেলো দ্রুত। একজন বলছে মাত্র শুরু হলো, কেন? 5টায় তো শুরু হয়েছে ক্লাস। ওকে, তো ভেরি গুড। আমরা তাহলে চলে যেতে পারি আমাদের সরাসরি আজকের ক্লাসে। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। আমি একটু দেখি যে গত ক্লাসে কোন স্লাইডটা পর্যন্ত পড়েছিলাম। রাস্তার পাশে দাঁড় করে দেয় আরেক দল। আচ্ছা, গত ক্লাসে সম্ভবত আমরা এই জায়গাটা পর্যন্ত পড়েছিলাম, তাই না? মিলিটারি, তখন বাসের ভেতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকে টিপটিপ, অর্থাৎ মিলিটারি উঠছে, কাকে কি করে, কাকে ধরে নিয়ে যায়, শব্দ এই নীরবতার সুযোগ বাড়ে, এবং এতটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে, বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলেই মাথার এবং বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারি মুখের দিকে, অর্থাৎ এত কিছু চিন্তা না করে সরাসরি সে মিলিটারি মুখের দিকে তাকায়। হ্যাঁ, আমরা আজকে এইখান থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। হ্যাঁ, আমি গত ক্লাসটা দেখে নিয়েছি, আমাদের এই জায়গা থেকে আমাদের এই ক্লাস শুরু হবে, ঠিক আছে? ওকে, তাহলে ভাই আমরা কি আমাদের ক্লাসটা কি আরম্ভ করে দিতে পারি? আজকে স্টুডেন্ট তো অনেক কম দেখতেছি। এত কম হওয়ার আসলে কারণটা কি বলো তো? তোমরা কি আস্তে আস্তে পড়াশোনা থেকে দূরে সরে গেছো নাকি? পরীক্ষা যত কাছে আসতেছে তোমরাও তত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ, ঠিক আছে? ওকে, তো চলো আজকে আমরা এই জায়গাটা থেকে আমাদের আলোচনাটা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল দেখো একটুখানি যে আমরা এই যেখানে ছিলাম ওখান থেকে শুরু করি। যে আমরা গত ক্লাসে যেখান পর্যন্ত পড়ছিলাম ওটা একটু বলে নিই। যে আমাদের
ইয়েটা ছেড়ে দিছে, অর্থাৎ বাস ছাড়ছে, মানে তাদেরকে হচ্ছে বাসে করে যখন আসতেছে তখন বাসটা মিলিটারি দাঁড়ালো। তো এরপর আমরা দেখি বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ো এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজে। অর্থাৎ ঢাকা কলেজ গেটে, অর্থাৎ মিলিটারিরা যখন বাসটা ধরছে তখন হচ্ছে বাসটা ধরার পর বলছে যে ঠিক আছে আগে বাড়ো, অর্থাৎ আগে যাও। তখন বাসটা একেবারে ঢাকা কলেজের গেটের সামনে পর্যন্ত চলে আসছে। নিউ মার্কেটের সামনে এসে পড়লো, সে উঠে দাঁড়ায়, হুকুম করে রাখেন নামবো। অর্থাৎ সে ওই যে বাসের যে কাউন্টারের যে লোক তাকে বলে যে নামবো। বাস একটু স্লো করতে, তার রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে, অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকায় এবং ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে যায়। অর্থাৎ বুঝতে পারতেছো যে এখানে আসলে যে ঘটনাটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে যে সে যখন ওই বাসটা থেকে যখন সে নেমে যায়, তার রেইনকোটে পানি জমা ছিল, তারপর সে সেখান থেকে নেমে যায়। ওকে, প্রিন্সিপালের কামরায়, আচ্ছা তো দেখো এখানে যেটা ছিল যে প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা একটা চেয়ারে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা মানে হচ্ছে মিলিটারিদের যে প্রধান সে। তো বলছে সে যখন কলেজে ঢুকলো, কলেজে ঢুকে দেখে যে প্রিন্সিপালের যে চেয়ার, ওই চেয়ারে জাদ্রেল টাইপের একটা মিলিটারি একটা পান্ডা বসে আছে। তার ভারিক্কি মানে হচ্ছে খুবই মানে মুখ কালো করে থাকে, গম্ভীর করে থাকে এমন। ওই পান্ডা মানে ওই মিলিটারির ওই লোকটা, তার মুখের ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। অর্থাৎ ওই যে ওই পান্ডাটা হয় কর্নেল হবে, না হলে মেজর জেনারেল হবে, অথবা মেজর বা ব্রিগেডিয়ার হবে। এই তিনটার কোনো একটা সে হতে পারে। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে মিলিটারিদের পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কি হয়ে যায়, বেগুনি হয়ে যায়। ডক্টর আফাজ আহমেদ MSc PhD EPSES হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ MSc, এখানে দেখো ডাক্তার আফাজ আহমেদের যে ডিগ্রিগুলো দেওয়া আছে সেই ডিগ্রিগুলো কি MSc, তারপর হচ্ছে PhD, নিজের ভুল সংশোধন করতে না পেরে সরি হি ইজ নট এ প্রফেসর। আচ্ছা এরপর দেখো, এরপর আমরা দেখি এ লেকচারার ইন কেমিস্ট্রি। ওকে, শাট আপ। এবার প্রিন্সিপাল তাকে এবং আব্দুল সত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনী নিয়ে শায়রি মানে হচ্ছে মজা, মানে সেনাবাহিনীকে নিয়ে মজা করা খুব বড় অপরাধ। তো এখানে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, অলরেডি আব্দুল সত্তার মৃধা এবং হচ্ছে যে নুরুল হুদা এই দুইজনকে মিলিটারিরা কিন্তু তাদের জিপে বা তাদের গাড়িতে তুলে ফেলছে। এখন কেন তাদের গাড়িতে তুলে ফেলছে এটা একটু পরেই তোমরা জানবা। হ্যাঁ, এবার তাকে ছেড়ে দেওয়া হলো এবং কড়া ওয়াচে রাখা হলো। উর্দুর প্রফেসর আকবর সাজিদ দোহাই পরে প্রিন্সিপালের সুবিধা হয়, নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে আল্লাহ জানে। আর এই মিলিটারি অর্থাৎ মিলিটারিরা আব্দুল সত্তার মৃধাকে তারপর হচ্ছে নুরুল হুদাকে অলরেডি ধরে নিয়ে যায়। উর্দুর প্রফেসর তার নাম হচ্ছে আকবর সাজিদ, এই আকবর সাজিদকেও তারা ধরে নিয়ে যাবে। এখন চিন্তা করতে যে আকবর সাজিদ যদি পালিয়ে না যায় তাহলে তাকেও এই মিলিটারিরা হচ্ছে কি করবে, ধরবে। ওকে, পড়ার দিকে মনোযোগ দাও, বাহিরের কমেন্ট করিও না। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। হ্যাঁ, জিপ চলছিল একে বেঁকে, অর্থাৎ যেই জিপটা নিয়ে গিয়েছিল তাদেরকে, সেই জিপটা এরকম একে বেঁকে চলছিল। যেহেতু তাদের চোখ বন্ধ করে দিছে, এক্স্যাক্টলি তাদেরকে কোন জায়গায় নেওয়া হচ্ছে এটা সে জানে না। হ্যাঁ, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হয়। চোখ খুলে দিলে, যখন তাদের চোখ খুলে দেয় তখন তারা কি দেখতে পায়, চোখ খুলে দিলে সে আব্দুল সত্তার মৃধা, যখন তার চোখ খুলে দেয় তখন সে কাকে দেখে, যে আব্দুল সত্তার মৃধাকে দেখে। এটা দিয়ে করি, যখন তার চোখ খুলে দেয় তখন সে আব্দুল সত্তার মৃধাকে দেখে এবং জায়গাটা একেবারেই অচেনা। অর্থাৎ যে জায়গাটা তাকে নিয়ে আসা হয়েছিল সেটা একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে, একেবারে বড় চেয়ার যেগুলো থাকে, ওই চেয়ারগুলোতে আসামিদেরকে সাধারণত বসানো হয়। ওই চেয়ারগুলোকে তাকে কতক্ষণ বসিয়ে রাখলো এবং কোনো হিসাব নাই। অর্থাৎ তাকে অনেকক্ষণ ধরে সেখানে বসিয়ে রাখলো, তার কোনো হিসাব নাই। এরপর বলতে সামনে আরেকটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, অর্থাৎ নুরুল হুদাকে বসায় রাখলো একটা চেয়ারে এবং তার ঠিক ইমিডিয়েট সামনে আরেকটা মিলিটারি এসে তাকে অনেকক্ষণ তার সামনে বসলো এবং তাকে অনেক কিছু জিজ্ঞেস করলো। তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করতে থাকলো, নুরুল হুদাকে ইংরেজিতে নানা প্রশ্ন করতে থাকলো। সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে নানা প্রশ্ন করে এবং জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরে হেরফের হয় না। অর্থাৎ মিলিটারিরা তাকে যেই প্রশ্নগুলো করে এই প্রশ্নগুলো প্রায় কাছাকাছি একই টাইপের প্রশ্ন করে। যেমন কি ধরনের প্রশ্ন করে, যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছিল, তো কলেজের জন্য লোহার আলমারি কেনা হয়েছিল, ওগুলো বই নিয়ে এসেছিল কারা। অর্থাৎ ওই যেই কলেজের জন্য যে আলমারিগুলো এনেছিল সেই আলমারিগুলো আসলে কারা নিয়ে এসেছে এটা তার কাছে জানতে চায়। এরপর বলছে, সে জবাব দেয় ঠিক অফিসের জন্য 3টা। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু পরীক্ষাতে MCQ আসে।
যে অফিসের জন্য কয়টা আনে আলমারি, 3টা আনে, এবং বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে। তারপর হচ্ছে কি, এবং ইংরেজির জন্য 1টা, সর্বমোট 10টা আলমারি আনা হয়। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে অফিসের জন্য আনে 3টা, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। বোটানি জন্য 2টা, হিস্ট্রির জন্য 2টা, জিওগ্রাফির জন্য 2টা, এখানে মোট 6টা, এখানে 3টা, তাহলে কয়টা হয়েছে, 9টা। আর বাকি একটা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ মোট 10টা আলমারি আনা হয়। এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এত কথা বলার দরকার নাই, ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়িওয়ালাদের সে ভালো করেই চিনে, নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোথা থেকে, তারা হলো কুলি, সে একজন লেকচারার। অর্থাৎ ওই মিলিটারিরা নুরুল হুদাকে এবার প্রশ্ন করে যে কুলিরা এগুলো এনেছিল, তাদের সাথে তোমার সম্পর্ক আছে, এবং তারা মানে মুক্তিযোদ্ধাদের লোক। যেই মুক্তিযোদ্ধা, এখানে তোমাদেরকে একটু আগের ইতিহাসটা বলি, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন ওই আলমারিগুলো যখন কলেজে যখন আনে, তখন আলমারিগুলো কলেজে আনলে দেখা যায় যে ওই আলমারিগুলোতে যারা মূলত তোমার মুক্তিযোদ্ধা ছিল, তারা কলেজে ওই কুলিদের ছদ্মবেশ ধরে তারা হচ্ছে কলেজে ঢুকেছিল। ব্যাপারটা এবার আশা করি বুঝতে পারছো। তাহলে তাদের সাথে এত কথা বলছিল কেন? এবার মিলিটারি বলে, তুমি যদি তাদেরকে যদি নাই চিনো, তাহলে ওই কুলিদের সাথে তখন এত কথা কেন বলছিলে? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজ মানে হচ্ছে ডয়ার, দেরাজের সংখ্যা, আকার, তালাচাবির মান, রং প্রভৃতি নিয়ে পরীক্ষা করছিল, এটাই তার দায়িত্ব ছিল। তো সে বললো যে প্রিন্সিপাল তো আমাকে দায়িত্ব দিছে। প্রিন্সিপাল আমাকে কি দায়িত্ব দিছে? প্রিন্সিপাল আমাকে দায়িত্ব দিছে যে এগুলো ডয়ার, তালাচাবি সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি ওটা নিয়ে কুলিদের সাথে কথা বলতেছি, এটাই সে বললো। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছে কুলির বেশে, এটা তার চেয়ে আর ভালো কে জানে। অর্থাৎ মিসক্রিয়েন্টরা, মুক্তিযোদ্ধারা, তারা কি করছে, কলেজে কুলির বেশ ধরে ঢুকেছে, এটা তো তুমি ভালো করেই জানো। নুরুল হুদাকে প্রশ্ন করতেছে, হ্যাঁ, তারা আজ ধরা পড়েছে, নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। গ্যাং বলতে এখানে বোঝানো হচ্ছে দল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দল। নুরুল হুদা নিজেও মুক্তিযোদ্ধাদের দলের একজন সদস্য ছিল। তো নুরুল হুদার সাথে মূলত ওই যে যারা মিলিটারি আছে তাদের একটা সম্পর্ক ছিল। মুক্তিযোদ্ধা আসলে ভিতরে নুরুল হুদা আসলে ভিতরে কি করতো, মুক্তিযোদ্ধা করতো। ওকে, আচ্ছা, এরপর বলে আমার নাম, সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদা হঠাৎ চিৎকার দেয়, মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। অর্থাৎ নুরুল হুদা এবার চিৎকার দেয়, কারণ সে তো অলরেডি ধরা পড়ে গেছে মিলিটারিরা যে সে মুক্তিযোদ্ধাদের লোক। সো বুঝতে পারতো তারপর কি হবে। উৎসাহিত মিলিটারিকে বলে কুলিরা ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, অর্থাৎ যে কুলিরা আছে তারা কিন্তু অলরেডি মিসক্রিয়েন্ট, মানে ছদ্মবেশেই ঢুকেছে, কুলিদের ছদ্মবেশেই তারা ঢুকছে। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? অর্থাৎ নুরুল হুদা অবাক হয়ে যায় এবং তাদেরকে বলে যে তারা তাদেরকে চিনে কিনা। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়ে বলছিল গা ঘেঁষে, তখন তো ঘোরতোর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব, রাত দিন এই বৃষ্টি, হ্যাঁ, সে কি যেন বলছিল। তাতে কুলিটা বীর হয়ে উঠলো, বর্ষাকালেই তো যুদ্ধ। তো আরেকটা কুলি তখন তার মনে পড়তেছে যে একটা কুলি বলছে বর্ষাকালেই তো যুদ্ধ, মানে বর্ষাকালেই তো সুবিধা হয়। কি সুবিধা? তোমাদেরকে একটু পরের লাইনটা বললে তোমরা এটা ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, কি সুবিধা হয় একটু ভালো করে বুঝতে পারবে। একটু ক্লাসে মনোযোগ দাও, বাহিরের কমেন্ট না করো। কথাটা দুবার বলছিলাম, এবার খেয়াল করো, দেখো বর্ষাকালেই তো যুদ্ধ, এই কথাটা কয়বার বলছিল? 2বার বলছিল। ওকে, আচ্ছা, এর মানে স্টাফ রুমে কেউ একজন একদিন না 2 দিন ফিস করে বলছিল বাংলার বর্ষা তো শালারা জানে না। এখানে এই শালারা বলতে কাকে বুঝাইছে বলো তো? বাংলার বর্ষা তো শালারা জানে না, এই শালারা বলতে কাকে বুঝাইছে বলো? এই শালারা বলতে কাকে বুঝাইছে বলতে পারবা? এই শালারা বলতে কাকে বুঝাইছে বলবা? এই শালারা বলতে প্রকৃত অর্থ বুঝাইছে যারা পাকিস্তানিরা, অর্থাৎ বাংলাদেশে আসলে কি পরিমাণ বর্ষা হয় এটা পাকিস্তানি মিলিটারি যারা আছে তারা আসলে জানে না। বুঝছো? ভেরি গুড, মিলিটারি। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে এখানে এরপর হচ্ছে কি, রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, অর্থাৎ জেনারেল উইন্টার মানে শীতকাল। আমাদের ছিল জেনারেল মনসুন। আমাদের জেনারেল মনসুন দ্বারা বোঝানো হচ্ছে বর্ষাকাল। এখানে তোমাদেরকে একটু প্রসঙ্গ বলে রাখি, রাশিয়ার কথা বলছে উইন্টার মানে তো বুঝো শীত। রাশিয়াতে তোমরা নিশ্চয়ই জানো যে রাশিয়াতে হচ্ছে 4 ভাগের 3 ভাগ হচ্ছে সবসময় বরফে ঢাকা থাকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী রাশিয়া যখন আক্রমণ করতে যায়, তখন এত বরফ ছিল, এই বরফের কারণে তারা আসলে রাশিয়াতে ঢুকতে পারে নাই। ওখান থেকে তারা একেবারে নাকানি চুবানি খেয়ে চলে আসছে। তো আমাদের বাংলাদেশ প্রচুর বর্ষা, এই বর্ষার কারণে মিলিটারি যারা বাংলাদেশে যুদ্ধ করতে আসছে ওরা আসলে বর্ষার কারণে যুদ্ধ করতে পারে না। বর্ষা হইলে স্বাভাবিকভাবে হাঁটা যায় না, পানি হয়ে যায়। তো এই জন্য বলছে যে রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের আছে জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি তার কথাই বুঝিয়েছিল, তার উপর তাদের এত আস্থা, ছদ্মবেশে নুরুল হুদা এদিক ওদিক টাকায়, উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক টাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। তা সে যখন একেবারে মৌন হয়ে যায়, যখন একটু মন খারাপ করে, তখন মিলিটারি আরো শিওর হয়
কি শিওর হয়? শিওর হয় এইটা যে মিলিটারি আরো শিওর হয় যে হ্যাঁ ঠিক আছে, এই লোকই কি করছে, মানে এই লোকের সাথে মুক্তিযোদ্ধাদের সম্পর্ক আছে। অনেক সময় আমরা যখন মানে চুরি করতে গিয়ে কোনো সময় যদি ধরা পড়ে যাও, তাহলে যখন মন মানে চোরের মন, চোর যখন বেশি হাউ বাউ করবো, যখন বেশি লাফালাফি করবো, তার মানে সে আসলে চুরি করে নাই। সে যদি একটু ঝিমাই যায়, তার মানে সে কিন্তু চুরি করছে এবং সে চোর। তারপর দেখো তারপর হচ্ছে মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল ভাগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়ে যায়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায়। অর্থাৎ তাকে প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যেহেতু তাদের সম্পর্ক আছে, তাহলে তুমি বলো যে সেই মুক্তিযুদ্ধে তাদের আস্তানা কোথায়। হ্যাঁ, তারপর হচ্ছে কি মেঝে থেকে তুলে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সে খবর তার ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, অর্থাৎ তাদের আস্তানা কোথায় এটা তো তোমার ভালো করেই জানা আছে। তো নুরুল হুদা তখন বলে হ্যাঁ আমার জানা আছে। নুরুল হুদা তখন বলে কি আমার জানা আছে। এরপর দেখো ওই ঠিকানা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়, অর্থাৎ তাকে ভাবতে সময় দেয়। এরপর মিলিটারি কি করে, মিলিটারি চলে যায় যে তুমি একটু ভাবো, আমাদেরকে তাদের লোকেশনটা দাও। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফের এসে বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। সে ফের উত্তর দেয় হ্যাঁ মানে আমার জানা আছে। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে মিলিটারিরা কোথায় আছে সেই ঠিকানা দাও। তো মিলিটারিদেরকে তো তুমি জানো, তো তাদের ঠিকানাটা দাও। কিন্তু এটা সে বলে না, তার বেটেঘাটো শরীরকে ঝুলিয়ে দেওয়া হয়। এখান থেকে আমরা জানলাম যে নুরুল হুদার শরীর বেটেঘাটো ছিল। ওকে, সে খুব লম্বা ছিল না, যে তার বেটেঘাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সাথে। আংটা মানে বুঝছো, এরকম আংটা থাকে ছাদে এরকম, অর্থাৎ এই ছাদের সাথে এরকম আংটা দেওয়া থাকে। তো এটার সাথে এরকম কি করছে, তাকে ঝুলিয়ে দিছে। কিছুক্ষণ পর নুরুল হুদার মনে তারপর হচ্ছে দেখো আংটার সাথে তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে, তো তাকে পাছার মধ্যে চাবুক দিয়ে মারতে থাকে। কিন্তু বাড়িগুলো পরে বিরতিহীন ভাবে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় সে উৎপাত, অর্থাৎ ওই যখন বাড়িটা মারে তখন তার কাছে একটা উত্তাপ বা একটা উৎপাত মনে হয়, আর কিছুই তার কাছে মনে হয় না। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। তার কাছে মনে হচ্ছে মিন্টুর রেইনকোটের উপর বৃষ্টি পড়লে তার মধ্যে যে অনুভূতি সঞ্চার হয়, তার কাছে ওইটাই মনে হচ্ছে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রেখেছে কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে। অর্থাৎ মুক্তিযোদ্ধার পরা যেই রেইনকোট, সেই রেইনকোটের যেই ওম, সেই ওমটা তার শরীরের মধ্যে এখনো লেগে আছে, এটা সে বলতেছে। ওকে, তো আশা করি এরপর দেখো, এরপর বলছে যে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের উপর, রেইনকোটের মতো চামড়ায়, আর অবিরাম বলেই চলেছে মিসকেন্ডের ঠিকানা তার জানা আছে। শুধু শালার, তার শালার না, মানে শালি আমার শালার মিন্টুর ঠিকানা আমার কাছে জানা আছে এমনটা না, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। এই ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম না। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীরটা এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ হয়ে উঠে না। অর্থাৎ দেশপ্রেম যখন তার মধ্যে সঞ্চার হয়েছে, তখন তাকে যে মারতেছে, ওই মারার দিকে আসলে তখন আর তার কি নাই, কোনো চিন্তা নাই। যেমন বাংলা সিনেমাতে অনেক সময় দেখছো যে নায়কের বাবা নায়ককে চাবুক দিয়ে মারতে থাকে, কিন্তু নায়ক বারবার খালি আই লাভ ইউ, আই লাভ ইউ। তো নায়কের বাবা আবার বলে যে বল হ্যাঁ ভালোবাসি না, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাবি, কিন্তু তারপরও ওই নায়ক বলে কি আই লাভ ইউ, ভালোবাসি ভালোবাসি। তো ঘটনাটা এরকম, নুরুল হুদাকে মারতেই থাকে, কিন্তু তার ভিতরে দেশপ্রেমের যে ভাব সঞ্চার হয়েছে, সেটা আর কারণে সে আসলে ওই বাড়ির দিকে তার আসলে আর চিন্তাধারা নাই। সো চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। ঢাকা বোর্ড 2024 আসছে। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করে। এখানে জলপাই রঙের ট্যাঙ্ক বলতে ওই যে সেনাবাহিনীদের অনেক সময় ট্যাঙ্ক থাকে, ওই ট্যাঙ্কটা কি তোমরা দেখছো? তো বুঝতেই পারতেছো যে মিলিটারি বা সেনাবাহিনীর এখানে মিলিটারির যে ট্যাঙ্ক গুলো আছে, যেগুলো থেকে তারা আসলে গুলি বর্ষণ করে, সেটার কথা এখানে বলছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা একটু কোশ্চেন দেখি। সেখানে বলছে উদ্দীপকে কোন বিষয়টি রেইনকোট গল্পে মিল পাওয়া যায় বলতো? ক্র্যাকডাউনের রাতে ট্যাঙ্কের হুঙ্কার, মানুষ মেরে ফেলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধে গেরিলা যুদ্ধ, বলতো কোনটা হবে? ওকে, তো এটা তো বুঝতে পারতেছো আমাদের এখানে রেইনকোট গল্পে কোন প্রসঙ্গ আছে।
উত্তর হচ্ছে যে ক্র্যাকডাউনের রাতের কথা আছে, এটাই হবে। উদ্দীপকের রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয় কোনটা? গ্রেনেড ছোড়া, মুক্তিযুদ্ধের সময় সালাম ও বরকতের ভাষা শহীদ হওয়া। এখন বুঝতে পারতো সালাম বরকত কিন্তু মুক্তিযুদ্ধের ক্যারেক্টার না, তারা কিন্তু ভাষা আন্দোলনের ক্যারেক্টার। তো এখানে বাকি দুইটা হবে, তাই না, 1 এবং 2। ভেরি গুড। এরপর দেখো এটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2024 কোশ্চেনে বলছে নুরুল হুদা রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? আঘাতের ভয়, আঘাতের যন্ত্রণায়, দেশপ্রেমের উত্তেজনায়, পারিবারিক চিন্তায়। কি হবে বলতো? ওকে, তো এই কোশ্চেনটার আনসার কি বলতো? এই কোশ্চেনটার আনসার হচ্ছে আমাদের ক, দেশপ্রেমের উত্তেজনা। এটা কিন্তু অনেকেই ভুল করো। আচ্ছা, এরপর আসো আমরা পরের কোশ্চেনে যাই। উদ্দীপকটি পড়ো এবং নিচে দুটি প্রশ্নের উত্তর দাও। 52-এর ভাষা আন্দোলনে রায়হান ভয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটা প্ল্যাকার্ড ধরিয়ে দেয়। প্ল্যাকার্ড মানে হচ্ছে যে তোমার অনেক সময় যে ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, হাত দিয়ে এরকম কার্ডগুলো ধরে রাখে না, পিস্টন টাইপের। প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে একটা অজানা উৎসাহের উদয় হয় এবং সে দ্রুত মিছিলে এগিয়ে যায়। তাহলে বুঝতে পারতেছে এখানে রায়হান মূলত ভীতু ছিল, তারপর হচ্ছে সে প্ল্যাকার্ডটা হাতে পেয়ে তার মধ্যে যে দেশত্ববোধ সেটা জেগে উঠেছে। তো উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করে? উত্তর হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা কিন্তু ভীতু ছিল, কিন্তু মুক্তিযোদ্ধার রেইনকোটের যেই রেইনকোটটা পরার পরে তার মধ্যে আসলে দেশপ্রেমের সঞ্চার হয়। ওকে, আচ্ছা এইবার আসো উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? সুপ্ত চেতনা জাগরণ, আত্মত্যাগের মহিমা, ভয়কে জয় করা। তো এখানে আসলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। 2 নাম্বার কিন্তু হবে না। যে আত্মত্যাগের মহিমা মানে হচ্ছে মানে জীবন দেওয়ার যে মহান কাজ, হ্যাঁ, জীবন দেওয়ার যে, তো এটা তো আসলে এটার সাথে এটা শান্তিপূর্ণ না, সরি সঙ্গতিপূর্ণ না। ওকে, তার মানে 1 এবং 3। এরপর দেখো মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়? অসহ্য যন্ত্রণা, স্রেফ উৎপাত, অসহ্য অত্যাচার, অমানবিক অত্যাচার। তো বলো তো কি হবে? ওকে, তাহলে এটার উত্তর তো বুঝতে পারতেছো, এটা হচ্ছে তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয়। নুরুল হুদা পাকিস্তানি হানাদার বাহিনীদের তলব করার কারণ কি? এটা এই কোশ্চেনটা এটা মিসিং আছে, এটা ভুল আছে। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি রেইনকোট গল্পে উর্দু প্রফেসরের নাম কি? এটা তো পড়ছোই, তাই না? রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? রেইনকোট গল্প উর্দুর প্রফেসরের নাম কি? রেইনকোট গল্প উর্দুর প্রফেসরের নাম হচ্ছে আকবর সাজিদ। আচ্ছা, নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরিয়ে নিয়ে গেছিল? চট্টগ্রাম বোর্ড 2024। মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক থাকে, মুক্তিযোদ্ধা অংশগ্রহণ। তো এটা তো বুঝতে পারতো, এটার উত্তর হচ্ছে ক। আচ্ছা, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচার ছিলেন? এটা আমরা পড়েছি, কেমিস্ট্রি। আচ্ছা, রেইনকোট গল্পের প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে? এটা আমরা প্রথম ক্লাসে পড়ছি। ভেরি গুড। তাহলে এইটার উত্তর কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে আকবর সাজিদ। আচ্ছা, রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থান, মৌসুমী জলবায়ু। তারপর এটা উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ু, অর্থাৎ মৌসুমী জলবায়ুর কারণে পাকিস্তান ওই রাশিয়াতে কি বরফ আর বাংলাদেশে বর্ষা বেশি থাকে, তাই না? তার মানে উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ু। আচ্ছা, এরপর দেখো উদ্দীপকটা পড়ো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলে একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আসছে তোমার কুমিল্লা বোর্ড 2024। তো তাহলে এটা একটু দেখো যে উদ্দীপকে মোরা রেইনকোট গল্পে কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে? তাহলে বুঝতে পারতেছো রেইনকোট গল্পের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব? প্রফেসর আকবর সাজিদ, মিন্টু, মিন্টু ও নুরুল হুদা। তো এখানে কেন্দ্রীয় ক্যারেক্টার দুইটা, মিন্টু ও নুরুল হুদা। খুবই সিম্পল। মিন্টু ও নুরুল হুদার পক্ষে ছিল, আর নুরুল হুদাও মিন্টু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, নুরুল হুদাও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আচ্ছা,
এরপর দেখো উদ্দীপকে ভাবানুষঙ্গ রেইনকোট গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? উত্তর হচ্ছে নির্বিচার ও গণহত্যা। তাহলে উত্তর হচ্ছে সাহস ও দেশপ্রেম। অনেকে এটা উত্তর করবা, বাট এখানে আসলে মূল জিনিসটা বুঝাতে চাইছেন যে নুরুলহুদার মতো একটা ভীতু মানুষ, সে মুক্তিযুদ্ধের রেইনকোট পরার পর তার মধ্যে আসলে যে দেশপ্রেমের যে উদ্বেগ যেটা জাগ্রত হয়েছে, সেটা এখানে আসলে মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, এরপর দেখো রেইনকোট গল্পে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে। এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়েছে? তাহলে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে কে বলতো? এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে ইসাক মিয়া, অর্থাৎ প্রিন্সিপালের পিয়ন। আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানি শরীরের কাটা বলতে কি বুঝিয়েছেন? গেরিলা, মিসক্রিয়েন্ট, জেনারেল, শহীদ মিনার। তাহলে কি হবে বলতো? গেরিলা, মিসক্রিয়েন্ট। উত্তর কি হবে বলতো? উত্তর হচ্ছে শহীদ মিনার। আচ্ছা, তো আজকে আমাকে একটু এখানে শেষ করতে হচ্ছে, আমার আসলে প্রচন্ড মাথা ব্যথা, আমি আসলে কন্টিনিউ করতে পারবো না। ভাবছি যে আজকে মানব কল্যাণটা তোমাদেরকে পড়াবো, বাট প্রচন্ড মাথা ব্যথা। আমার মনে হয় যে আমি পরে পড়ালে আরো ভালো করে তোমাদেরকে পড়াতে পারবো আর কি। মাথা ব্যথার মধ্যে আমি আসলে এটা না পড়াই। তো আর একটা বিষয়, তোমাদের কিন্তু বাংলা ক্লাস এখন অনেক বেশি হবে। মানে আগে তো সপ্তাহে একটা করে হতো, এখন আমি সপ্তাহে 2-3টা করে ক্লাস নিব। আমাদের মেজর জিনিসগুলো তো শেষ, বাকি টুকটাক যে জিনিসগুলো বাকি আছে, স্পেশালি তোমাদের নির্মিতির উপর বেশ কিছু ব্যাপার আমি দেখিয়ে দিব, যে নির্মিতি অংশটা কিভাবে আনসার করতে হয়। তো সেগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব এবং ঘোষণা দিয়ে আমি হচ্ছে লাইভে আসবো ইনশাল্লাহ। আমাদের মূল সবই শেষ প্রায়, বাকি টুকটাক যেগুলো বাকি আছে, সম্ভবত নাটক উপন্যাস বাকি আছে, এগুলো খুব শীঘ্রই আমি ক্লাস নিয়ে নিব। তো আজকে আমাকে একটু তোমরা যদি ছুটি দাও তাহলে আমার জন্য বেটার হয়, কাজ আমি হঠাৎ অনেক বেশি মাথা ব্যথা বেড়ে গেছে, ভাবছি যে কন্টিনিউ করতে পারবো। ক্লাসে ঢোকার আগেই মাথা ব্যথা ছিল, বাট এখন আরো অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমি একটু বিদায় নিই। তোমরা ভালো থাকো আর দোয়া করো। নেক্সট ইনশাল্লাহ আমি দেখি আগামীকালই হয়তো তোমাদের ক্লাস হবে, রাতে আমি ঘোষণা দিয়ে দিব। তোমাদের এখন বাংলা ক্লাস একটু বেশি বেশি হবে, হ্যাঁ। আমি এটা নিজ থেকেই নিব, যদি আসলে তোমাদের মানে এটা কিন্তু তোমাদের জন্য আমার পক্ষ থেকে বোনাস ক্লাস। তোমাদের তো সপ্তাহে একদিন করে ক্লাস, বাট আমি আরো বেশি করে নিব। তোমাদের একেবারে টপ নচ প্রিপারেশনের জন্য যা যা করা লাগে আমি সবকিছু ইনশাল্লাহ তোমাদেরকে ব্যবস্থা করে দিব। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।